হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটি নতুন জাপানিজ বিএল ড্রামা অ্যাট 25 ইন আসাকা সিজন 2 এর এপিসোড 1কে বাংলা অনুবাদ করতে চলেছি। গাইস, তোমরা যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কাহিনীর শুরুতে আমাদের ফার্স্ট মেন ক্যারেক্টার সিরাসিকে দেখানো হয় যে ফটোশ্যুট করতে থাকে। আর তার ফটোশ্যুট যখন চলছিল, সে খুব সুন্দর ফটোশ্যুট করছিল, কারণ সে একজন অ্যাক্টরের জন্য ডেবিউট করেছিল। আর তোমরা যারা যারা সিজন 1 দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে সে কতটা স্ট্রাগল করেছে। তো সেই জন্য যাই হোক, তার ফটোশ্যুট হয়ে যায় কমপ্লিট। আর সিরাসিকে দেখানো হয় যে ছুটতে ছুটতে বাইরে চলে আসে রোডে। আর সে ভাবে যে উফ, আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। সিরাসিকে অতটাও ফেমাস হয় না, সে হালকা ফেমাস হয়েছিল, কিন্তু সে ওখানে দাঁড়িয়েছিল রোডে। তখনই পাশে দুটো মেয়ে কথা বলছিল যে সিরাসিকে কত কিউট, তাই না? আমার মনে হয় ওর যে ড্রামাটা এসেছিলো মি হিম অ্যান্ড হিজ গার্লফ্রেন্ড, ওটা খুবই ইন্টারেস্টিং ছিল। ও প্রচুরই অ্যামেজিং প্লে করেছিল। ওর যে সব ড্রামাগুলো আমি দেখেছি, আগের মুভিটা তো আমাকে পুরো কাঁদিয়ে দিয়েছিল। সিরাসিকে পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল যে দুজন মেয়ে তার নামেই কথা বলছিল। তখন দুজন মেয়ে আর একটা বোর্ডের মধ্যে আসামির ছবি দেখে আর বলে যে বাহ, ও কত হ্যান্ডসাম, তাই না? আমার মনে হয় আসামি কাউকে ভালোবাসে। আর আসামি হচ্ছে আমাদের সেকেন্ড মেন ক্যারেক্টার। আসামি একজন পপুলার মডেল হয় আর অ্যাক্টার হয়, যাকে দেখে সিরাসিকেও তার দিকেই তাকিয়ে থাকে। তখন সেই মেয়েগুলো বলতে থাকে যে সত্যি আমরা জানি না যে ওর কোনো গার্লফ্রেন্ড আছে কি নেই, ওর লাইফে কেউ আছে কি নেই, বাট আসামিকে দেখে মনে হয় যেন ওর লাইফে কেউ না কেউ আছে। সিরাসিকে ভাবতে থাকে যে আসামি, আমি বিশ্বাস করতে পারছি না যে সবাই যার ব্যাপারে কথা বলছে সেই আসামি, সে আর কেউ না, সে আমার হয়। যেখানে সিরাসিকে দেখানো হয় সে ছুটে আসে আর একটা দরজায় নক করে, আর দেখানো হয় যে আসামি গেট খুলে। আর আসামি তাকে বলে যে তুমি কি টায়ার্ড হয়ে গেছো? সিরাসিকে তখনই বলে যে আসামি আমার বয়ফ্রেন্ড। তো সে তাকে কিস করে নেয়। যেই আসামিকে সবাই পছন্দ করে সে সিরাসিকের বয়ফ্রেন্ড হয়, যেটা সিরাসিকে একদমই গর্ব শহরে বলতে থাকে আর বলে যে আমি ঘরে চলে এসেছি। তারপরে সিনে দেখানো যে তারা একে অপরকে কিস করে। আর আসামি কী করে সিরাসিকে বেডে নিয়ে আসে। তারপরে সে তাকে বলে যে আগে তোমার শাওয়ার নিয়ে নেওয়া উচিত, তাই না? বাট সিরাসিকে বলে যে না, আমি পরে শাওয়ার নেবো। তো আসামি তাকে বলে যে তাহলে তুমি আমাকে ব্লেম করবে না, আমি তোমাকে আজকে ছাড়ছি না। বলে দেখানো হয় যে তারা দুজন একে অপরকে কিস করে আর তারপরে তারা ইন্টিমেট হয়ে যায়। তখনই সিরাসিকে তাকে বলে যে আসামি, আমার মনে হয় তোমার এখানে ওয়েট করে যাওয়া উচিত, তোমার কালকে কাজ আছে। বাট আসামি কথা শোনেন আর বলে যে না, আমি এখন আর নিজেকে থামাতে চাই না, আর তাছাড়া আমি কালকে সকালে উঠে পড়বো, তুমি চিন্তা করো না। পরে সকালে দেখানো হয় যেখানে সিরাসিকে উঠে দেখে যে আসামি রেডি হচ্ছে। তখনই আসামি বলে যে আমাকে এবার যেতে হবে, আর তাছাড়াও তুমি ওয়েট করো না, তুমি শুয়ে পড়ো। বাট সিরাসিকে বলে যে না, আমি জাস্ট একবার জিততে চাই তোমার থেকে। তো আসামি বলে যে আচ্ছা, সত্যি তুমি আমার থেকে জিততে চাও? কারণ সিরাসিকে টপ হতে যায়, কিন্তু আসামি তাকে বটম করে রেখেছে, সেই জন্য তারা কথা বলছিল। তারপরে সিনে দেখানো হয় যে সিরাসিকে তাকে বলে যে তুমি আজকে রাতে কোথায় শুবে? আসামি বলে যে আমি স্টুডিওতে শুয়ে নেবো, এমনি তো আমি একজন অ্যাক্টার, তো আমাকে তো এই কাজগুলো করতেই হবে। সিরাসিকে বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার লাইফটা সত্যিই প্রচুর স্ট্রাগলের, তাই না? তো আসামি বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসামিকে দেখানো হয় যে একটা স্ক্রিপ্ট পড়ে আর বলে যে সত্যি এই স্ক্রিপ্টটা তো প্রচুরই ভালো। তখনই সিরাজকি তার কাছে নেমে আসে আর বলে যে তোমারও ভালো লেগেছে, তাই না? আমিও এটা রিড করেছিলাম আর আমারও ভালো লেগেছে, এটা সত্যি ফ্যান্টাস্টিক ছিল এই স্ক্রিপ্টটা। তখনই আসামি বলে যে তার মানে আমরা দুজন আবার একসঙ্গে অ্যাক্ট করতে চলেছি, তাই তো? তো সিয়াসিকি হ্যাঁ বলে। তারপরে আসামি তার কাজের জন্য যেতে যায়। তো সিয়াসিকি তাকে আসে আর কিস করে নেয়, যেটাতে আসামি একটু সফট হয়ে যায়। তারপরে সিয়াসিকি বলে যে তুমি সাবধানে যেও। আসামি তাকে বলে যে ঠিক আছে, তাহলে এবার আমি যাচ্ছি বলে সে সেখান থেকে চলে আসে। যখন সে কোম্পানিতে চলে আসে, সেখানে আসার পরেও সে বারবার সিয়াসিকির কথাই মনে করছিল, কারণ সিয়াসিকির কিসটা তার এখনও মাথার মধ্যেই চলছিল। তখনই তার ম্যানেজার আসে আর বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি এত স্মাইল করছো কেন, কিছু কি প্রবলেম আছে? তো আসামি বলে যে না, কিছুই প্রবলেম নেই। তার ম্যানেজার বলে যে ঠিক আছে, যদি কিছু হয় তুমি আমাকে জানিও। আসামি তাকে জিজ্ঞাসা করেছে কোনো সেন, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তো তার ম্যানেজার বলে যে হ্যাঁ বলো। তো সিরাজকে আসামি জিজ্ঞাসা করলো আমি যদি কারোর প্রতি ইন্টারেস্টেড থাকি তাহলে কি কোনো প্রবলেম আছে? তার ম্যানেজার বলে যতক্ষণ না তুমি কোনো প্রবলেম ক্রিয়েট করবে ততক্ষণ পর্যন্ত কোনো ম্যাটার নেই, যদি এটা কোনো প্রবলেম ক্রিয়েট না করে তাহলে আমার কোনো প্রবলেম নেই, তুমি যদি কারোর প্রতি ইন্টারেস্টেড থাকো, চলো একসঙ্গে কাজ করা যাক। তো আসামি ওকে বলে দেয়। তারপরে সিনেমাতে সিরাজকে দেখানো হয় যে রাস্তার মধ্যে হাঁটতে থাকে তার ম্যানেজারের সঙ্গে। তার ম্যানেজার বলে যে এই সিরিজটা সত্যি খুব ভালোভাবে লেখা, তাই না? তুমি যদি এই সিরিজটা ভালোভাবে কমপ্লিট করো তাহলে তুমি আরও ফেমাস হয়ে যাবে, তুমি প্রচুরই ফেমাস হতে চালু করেছো, তো নিজের এই এফেক্টটা ভালোভাবে লাগাও আর তুমি আরও ভালোভাবে সিরিজগুলোকে কমপ্লিট করো। এবার তোমার সত্যিকারের চ্যালেঞ্জ স্টার্ট হলো। এটা শুনে সিরিয়াসলি বলে যে মানে কী বলতে চাইছো? তো তার ম্যানেজার থেকে বলে যে তুমি জানো, ফেমাস হওয়া যতটা না কঠিন, ফেমাসটাকে ধরে রাখা তার
থেকেও বেশি কঠিন হয়। কারণ তুমি ফেমাস একবার হয়ে গেলে সেই ফেমাস লাইফটাকে ধরে রাখা সত্যিই প্রচুর কঠিন হয়। যেটা সে তাকে বুঝায় আর বলে যে চলো সব একসঙ্গে মিলে কাজ করি আর তোমার এই লাইফটাকে ধরে রাখি। তো এটা শুনেই শ্রেয়াসীকে মনে মনে ভাবে যে আমি কখনো ভুলবো না যে এই ইন্ডাস্ট্রির মধ্যে আমাকে কত কিছু দিয়েছে আর যেগুলো আমি কখনো ভুলতে পারবো না। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আমি নিজেকে কতটা সারভাইভ করেছি। এই ইন্ডাস্ট্রি আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, আবার আমাকে অনেক কিছু দিয়েছে। বাট যেটা আমি ভালোবাসি অ্যাক্টিং, সেটাকে আমি কখনো নিজের থেকে যেতে দেবো না। আর আমি আসামি সেনকেও ছাড়বো না। তারপরে সিন দেখানো হয় যে আমাদের ড্রামার সিন দেখানো হয় যেখানে সব নতুন ক্যারেক্টার আছে আর তারাও এই ড্রামার মধ্যেই পার্টিসিপেট করতে চলেছিল সেকেন্ড লিড হিসাবে। তারপরে শ্রেয়া ঘোষালকে দেখানো হয় যে আসামিকে দূর থেকে দেখতে থাকে। তো ডিরেক্টরকে দেখানো হয় যে নেক্সট কাপলে সেকেন্ড লিড কাপলে একটা নতুন ড্রামা যেটা প্রচুরই ফেমাস হয়েছিল, তারপরে তাদেরকেও এই ড্রামার মধ্যে নিয়ে নেয় যেখানে তারা সেকেন্ড লিড হিসাবে প্লে করবে। তারপরে ডিরেক্টর নিজে থেকে বলতে থাকে যে তোমরা সবাই যেখানে এসেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ড্রামাটাকে আমরা চলো আরও স্পেশাল করি, আমরা একসঙ্গে এই ফিল্মটাকে আরও স্পেশাল বানাবো। থ্যাংক ইউ তোমাদের এতটা হার্ডওয়ার্কের জন্য, তোমরা এত ভালোভাবে একসঙ্গে কাজ করছো। আমি জানি যে তোমরা এই স্টোরিটাকে খুবই ভালোবেসেছো। আমি চাই তোমাদের ওপিনিয়নও শুনতে। আমি জানি এটা হয়তো একটু ডিফিকাল্ট হবে, কারণ এই ড্রামার মধ্যে অনেক কিছু এক্সাইটিং পার্ট আছে, কিন্তু সবচেয়ে মুমেন্ট যেখানে ক্যারেক্টার একে অপরকে ভালোবাসে, কিন্তু তার মানে এই নয় যে তাদের এখানেই সব কিছু শেষ হয়ে যায়। তারপরে তাদের আসল জার্নি শুরু হয়। সেই জন্য তোমরা দুজনে একে অপরকে যতটা ভালোবাসো তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ভালোবাসা লাইফটাকে দেখানো। সো এইবারে এই স্টোরির মধ্যে আমরা আরও দুটো ক্যারেক্টারকে নিয়েছি যাতে তারা আরও ভালোভাবে প্লে করতে পারে। আর এই লাভ স্টোরিটাকে আমরা দুটো কাপলের লাভ স্টোরি হিসাবে দেখাবো, যেখানে আমাদের মধ্যে অনেকটা জিনিস ন্যাচারাল থাকবে আর অনেকটা ফ্যান্টাস্টিক স্কোয়ারের মতন লাগবে, যেটা একসঙ্গে মিলে খুবই ভালোভাবে কাজ হবে। তোমাদের সঙ্গে কাজ করতে আমি প্রচুরই এক্সাইটেড। ডিরেক্টর তাদের সবাইকে থ্যাংক ইউ বলে তার সঙ্গে কাজ করার জন্য, সবাই ক্ল্যাপ করে। তারপরে সিনে দেখানো হয় যেখানে দুজন সেকেন্ড ক্যারেক্টার সে তাকামের মধ্যে রোজই বলতে থাকে আমি বিশ্বাস হচ্ছে না যে আমরা চারজন একসঙ্গে প্লে করতে চলেছি। তাকামি বলে যে তুমি আমার কাপল, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার সঙ্গে কাজ করার জন্য প্রচুরই এক্সাইটেড। তখনই রোজি বলে যে তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র হই। তাকামি বলছে কাম অন, এরকম তো বলো না। রোজি বলে যে তোমার আমাকে রেসপেক্ট দেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এই কথাটিকে আমার মনে এলো সিরিয়াসলি আমি কখনো ভাবিনি যে তুমি এতটা ফেমাস হয়ে যাবে বলে, সিরিয়াসলি। তখন সিরিয়াসকে বলে যে না আমি প্রচুরই হার্ডওয়ার্ক করেছি, আর তাছাড়াও তুমিও তো প্রচুরই ফেমাস তাই না। তো রোজি বলে যে না এরকম কিছু নয়, আর তাছাড়াও আমার মনে হয় যে আমরা আলাদা আলাদা কাজ করছিলাম সেই জন্য, আর তাছাড়াও এটা স্যাড যে আমরা একসঙ্গে কাজ করতে আগে পারিনি, বাট এখন আমরা যখন একসঙ্গে কাজ করতে পারছি তো আমি খুবই খুশি তোমার সঙ্গে কাজ করি। আমি জানতাম না যে তুমি এতটা ফেমাস হয়ে যাবে সাকুমা সেন। তো সাকুমা বলে যে না এরকম কিছু না, তুমি মঞ্চ ইনক্রেডিবল, তোমার মঞ্চ প্রচুরই অ্যাক্টিং করছো। আচ্ছা ছাড়ো, বাদ দাও, একসঙ্গে সবাই মিলে ফেমাস হই। আর তাছাড়াও আমি এখন কনভিনিয়েন্স স্টোর যাচ্ছি, তোমাদের কিছু লাগবে তো আমাকে বলে দাও। তো সেখানে দেখানো যায় যে তার কাপলকে বলে যে আমি সোডা নেবো। তো তখনই সাকুমা সেন বলে যে আমি তোমার সিনিয়র হই, তুমি ভুলে যাচ্ছ তাকুমা। তো তাকুমা উঠে পড়ার বলে যে ঠিক আছে আমি ওর সঙ্গে যাচ্ছি, তোমাদের কিছু লাগবে না তো দুজনে। তো তারা দুজন বলে যে না আমার কিছু লাগবে না। তখনই সাকুমা বলে যে ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি, বলে তারা দুজন ওখান থেকে চলে যায়। তারপরে সিনে দেখানো হয় যে সিরাজিকে আসামি বসে থাকে, যেখানে সিরাজিকে বলতে থাকে যে রোজি আর তাকামির মতন কি আমাদের দুজনেরও লাভ লাইফের মধ্যে ঝগড়া হতে চলেছে। তো আসামি সেন বলে যে আমরা কি রিহার্সাল করবো যেরকম আগে আমরা করতাম। তো এটা শুনে তো সিরাজিকে বলে যে না একদমই নয়, আমি এরকম কিছুই চাই না। এটা শুনে আসামি সেন স্মাইল করে আর তাকে বলে যে তুমি ঠিকই বলেছো, আমাদের এটা রিহার্সাল করা উচিত নয়। আর তাছাড়াও আমি তোমার সঙ্গে আবার কাজ করার জন্য প্রচুর ওয়েট করছি, তুমি জানো আমি তোমার আবার লাভার হয়ে প্লে করতে চাই। তারপরে সে তার মাথায় হাত বুলাতে থাকে। তখনই আসামির ম্যানেজার আসে তাকে ডাকে আর বলে যে চলো। তো আসামি তাকে বলে দেয় যে চলো আমি তোমার সঙ্গে পরে দেখা করবো। তারপরে সিরাজিকে দেখানো হয় যে তার কারেন্ট অ্যাপার্টমেন্টে যাচ্ছিলো, তখনই সে কারোর সঙ্গে ফোনে কথা বলছিলো আর বলছিলো যে না আমি এখনও রিনোভেট করিনি আর আমি ওখানেই যাচ্ছি। তো তখনই তার পার্টনার তাকে বলছিল যে তুমি ওখানে কেয়ারফুলভাবে যেও, আর যদি তোমার কিছু লাগে তো তুমি আমাকে জানিও, ঠিক আছে। তো সে বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি নিজে থেকে করে নেবো। তখনই পাশ থেকে দুটো মেয়ে যাচ্ছিলো, তারা সিরাজিকে দেখে বলে যে এই পাবলিকটাকে যেন আমরা কোথায় দেখেছি তাই না, একই কোথাও দেখেছি, টিভির মধ্যে না কোথাও হবে। সিরিয়াসলি যখন এই কথাটা শুনে যে পাবলিক তাকে চিনতে চালু করে দিয়েছে, যে সে তাকে টিভি শোতে দেখেছে, তখনই সিরাজিকে ভয় পেয়ে যায় আর সে টপ করে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। কারণ যারা ফেমাস হয় তারা কখনোই চাইবে না যে রাস্তাঘাটে পাবলিক তার দিকে চিনতে পারুক, তারা তাদের ডেলি লাইফ কাটাতে চায় সেই জন্য।
তো সে সরে আসে। আর সে যখন তার ঘরে থাকে তখন সে তার ডায়েরিতে কিছু লিখতে থাকে। তখনই আসামি সেন তাকে মেসেজ করে যে আমার ইন্টারভিউ 7টার মধ্যে শেষ হয়ে যাবে, তুমি কি আমার ঘরে আসতে চাইবে? তখনই সিয়াসেকি তার এসএমএস দেখে খুশি হয়ে যায়। আর তারপরে দেখানো হয় যে সে তার ব্যাগ গুছিয়ে নেয়। আর এখানে আসামি সেনকে দেখানো হয় যে ইন্টারভিউ দিতে থাকে, যেখানে তার ইন্টারভিউ ডে ড্রিমের ব্যাপারে হচ্ছিল আর তার ফিল্মের ব্যাপারে ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউর মধ্যে তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি আর নেক্সট কী রোল প্লে করতে চাও, তুমি নেক্সট কোন রোলের জন্য নিজেকে ভাবতে চাও। তো এটা শুনে আসামি সেন বলে প্রথমে তো আমি প্রচুরই অনার যে আমাকে এই জায়গায় এত সম্মান দেওয়া হচ্ছে। আর এখানে সিয়াজিকে দেখানো হয় যে রুমের মধ্যে চলে আসে। আর আসামি সেন বলতে থাকে যে আমি যেই রকমের রোল প্লে করতে চাই সেটা একটু আলাদা ধরনের। আমার ঘরের মধ্যে একটা নোবেল আছে। তারপরে তার ঘরে একটা নোবেলকে দেখানো হয় যেটা রেন অফ দ্য উইনিং মুন হয়, যার একটা কমপ্লিটলি অপোজিট ক্যারেক্টার মেন ক্যারেক্টার ছিল। যেই ক্যারেক্টার ব্যাপারে আসামি সেন বলতে থাকে যে সেই ক্যারেক্টারকে আমি নিজের মধ্যে ড্র করেছিলাম, যেটা হচ্ছে তার জেন্টেলনেস, ক্লামনেস আমার খুবই ভালো লেগেছিল। তার কোয়ালিটি আর তার ডিফিকাল্টি, তার ডিউয়ালিটি, তার হিউম্যাননেস সব কিছু আমার এতটাই ভালো লেগে গেছিলো যে আমার মনে হচ্ছিলো যে আমি যদি এই রোলটায় প্লে করি তাহলে আমি কীভাবে প্লে করব। আর আমি এরকম কাইন্ডেরই রোল প্লে করতে চাই। তারপরে সিনে দেখানো হয় যে তার ইন্টারভিউ শেষ হয়ে যায়। আর এখানে সিয়াসুকিকে দেখানো হয় যে তার ফোনে দেখতে থাকে আর সে আসামি সেনের সঙ্গে নুডলস খেতে থাকে। তারা দুজন মস্তি করতে থাকে। আসামি সেন বলে যে এই নুডলসগুলো সত্যিই ডিলিশিয়াস। সিয়াসুকি সেন বলে যে এটা এইভাবে খেতে ইন্টারেস্টিং লাগছে তাই না? তো আসামি সেন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। সিয়াসিকে বলে যে আমি আমার ফ্যামিলির সঙ্গে এইভাবেই সামার ব্রেকে মজা করি, তুমি জানো এইভাবে মজা করলে খুবই ভালো লাগে। সিয়াসিকে বলে যে বাও আসামি, তার মানে তোমার এই এতটা বিজি লাইফে তুমি নিশ্চয়ই তোমার মা বাবার সঙ্গে বেশি সময় কাটাতে পারো না। তো সেই জন্য আমি তোমাকে চাই যে যতক্ষণ তুমি আমার সঙ্গে সময় কাটাও যেন তোমার নাইস ফিল হয়। তো আসামি সেন বলে যে এটা সত্যি গ্রেট, তোমার সঙ্গে এইভাবে সময় কাটিয়ে, চলো এসো তুমিও নুডলস খাও। তারপরে দেখানো যায় সে সিরাসিকিকে নুডলস খাইয়ে দেয়। সিরাসিকি বলে যে বাও সত্যি এটা খুবই সুন্দর। আসামি সেন বলে যে এটা ভালো তাই না? তখনই সিরাসিকি ভাবে যে আমরা দুজন পাবলিকে তো ডেট করতে পারছি না, স্পেশালি জবে থেকে সিরাসিকি ফেমাস হয়েছে তারপর থেকে। অ্যাকচুয়ালি এটা সত্যিই বেকার, কারণ তারা দিকে মানুষ চিনে নেবে। আর তারপরে সিয়াসিকে তাকে বলে যে আমার অ্যাপার্টমেন্টের সামনে দুজন আমাকে চিনতে পারছিল, যেটা শুনে আসামি সফট হয়ে বলে যে তোমাকে আমি বলেছিলাম না তুমি এখানে থাকতে চালু করে দাও, লোকে যদি জানতে পারে তখন কি হবে। সিয়াসিকে বলে যে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আর তাছাড়াও ওরা আমাকে চিনতে পারেনি, আমি তাড়াতাড়ি ওখান থেকে ছুটে পালিয়ে গিয়েছিলাম। আমি যখন পিছন ঘুরে দেখলাম তো ওরা আমাকে ফলো করছিল না, তো তুমি চিন্তা করো না। তারপরে সে দেখানো যে তারা দুজন মুভি দেখে। তারপরে আসামি সেন শুতে যায়, কিন্তু সিয়াসিকে তাকে পিছন ধার থেকে হাঁক করে নেয় আর যেতে দেয় না। আসামি সেন বলে যে কী ব্যাপার, কী হয়েছে, আর শুবে না তুমি, চলো ঘুমিয়ে পড়বে, এমনিতেও অনেক আজকে তুমি টাফ কাজ করেছো। কিন্তু সিয়াসিকে বলে যে না আজকে নয়, আমার ঘুম আসছে না। আসামি বলে যে চলো আজ রাতে আমি তোমাকে টপ হতে দিচ্ছি, বাট সিয়াসিকি তাকে কাছে স্যারেন্ডার করে দেয়। আসামি বলে যে এইভাবে তো তুমি কোনোদিনই আমার কাছে টপ হতে পারবে না। তো এটা শুনে সিয়াসিকে বলে যে এটা তোমার ফল্ট আসামি সেন। তারপরে সিনে দেখা যায় যে তারা দুজন ইন্টিমেট হয়ে যায় আর তারা দুজন একসঙ্গে শুয়ে থাকে, যেখানে সিয়াসিকি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কখনো কোনো মেয়েকে ডেট করেছো? তো আসামি সেন বলে যে না কখনো নয়। তো সিয়াসিকে বলে যে তাহলে তুমি কী করে জানলে যে তুমি গে হো? তো এটা শুনে আসামি সেন বলে যে যখন আমি মিডল স্কুলে পড়তাম তখন আমি রিয়েলাইজ করেছিলাম যে আমি একজন গে হই। যেটা শুনে সিরাসিকে বলে যে ও। তারপরে আসামি সেন জিজ্ঞাসা করে তোমার ব্যাপার কি সিরাসিকি? সিরাসিকি তাকে বলে যে কলেজ লাইফে যখন আমি পড়তাম তখন আমার একটু একটু মনে হতো যে আমি মেয়ের দিকে পছন্দ করি না। তারপরে আমি কখনো কাউকে ভালোই বাসিনি, সেই জন্য আমি জানতাম না যে আমি গে হই কি হয় না। কিন্তু আমি তারপরে শিওর হলাম যখন আমি তোমাকে ভালোবাসতে চালু করলাম। যবে থেকে আমি তোমাকে ভালোবাসতে চালু করেছি তারপর থেকে আমি বুঝতে পেরেছি যে আমার মনে হয় আমি গে হই। এটা শুনে আসামি সেন তাকে কিস করে নেয় তার ফোরহেডে। আর সিরাকি সেন ওখানেই ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালে দেখানো হয় যেখানে আসামি সেন রেডি হয়ে যায় আর বলে যে আমি এবার যাচ্ছি। তো সিরাসিকে তাকে বাই বলে, আসামি সেন তাকে বাই বলে রুম থেকে চলে যায় আর বলে যে আমি তোমাকে পরে পিক আপ করে নেবো, ঠিক আছে? তো সিরাকি সেন ওকে বলে দেয়। আর তারপরে আসামি সেন বলে যে ঠিক আছে তাহলে এবার আমি যাচ্ছি, যদি কিছু দরকার হয় আমাকে কল করো বলে সে যখনই চলে যায় সিরাসিকে দেখে যে আসামি সেন তার ফোন নিয়ে যেতে ভুলে যায়। তো সিরাসিকে কী করে তার ফোন নিয়ে বাইরেই আসে আর বলে যে আসামি সেন তোমার ফোন। তখনই আসামি সেন ফিরে আসে আর বলে যে সরি আমি এটা রেখে দিয়েছিলাম আর থ্যাঙ্কস আমাকে দেওয়ার জন্য। সিয়াসিকে তাকে বলে যে টেক কেয়ার করো, ঠিক আছে? তো আসামি সেন তাকে ওকে বলে। আর তারপরে সে ফিরে আসে আর তারপরে আসামি সেন কী করে সিরাজিকে কিস করে নেয়, যেটাতে সিরাজিকে স্মাইল করে আর আসামিকে আবার কিস করে নেয়। তখনই আসামি সেনের ম্যানেজার সেখানে চলে আসে, যেটা দেখে নেয়, যেটাতে একদমই বেকার সিন হয়ে যায়, কারণ ম্যানেজার যেহেতু দেখে নিয়েছিল তো গন্ডগোল হতে চালু হয়েছিল। তারপরে এখানে